হুম সাধারণত যখন আমরা কোনো খেলাধুলার কথা ভাবি, মানে বিশেষ করে বক্সিংয়ের কথা, তখন অবচেতনভাবেই মাথার মধ্যে একটা সুনির্দিষ্ট কাঠামোর ছবি ফুটে ওঠে, তাই না? হ্যাঁ, একদম। একটা চারকোনা রিং, নির্দিষ্ট কিছু নিয়মকানুন। রাইট। ম্যাচ পরিচালনা করার জন্য একজন রেফারি থাকবেন, আর প্রতিপক্ষের শক্তি মাপার একটা খুব পরিষ্কার মাপকাঠি থাকে সেখানে। একদম ঠিক বলেছেন। রিংয়ের ভেতরে একটা ব্যাপার কিন্তু খুব নিশ্চিত, মানে সেখানে বন্ধু আর শত্রুর পরিচয় একেবারে স্পষ্ট। আঘাতটা কোন দিক থেকে আসবে সেটা আগে থেকে মোটামুটি অনুমান করা যায়। হ্যাঁ, কিন্তু রিংয়ের ভেতর ইউজিন সাধারণ মহাজনের অধীনে ব্লাডহাউন্ড বা ঋণ আদায়কারী হিসেবে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেয়, কিন্তু পরে তারা মিস্টার চোয়ের বডিগার্ড হিসেবে কাজ করতে রাজি হয়। যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটি যুক্ত করি, এখানে পুঁজিবাদী শোষণের দুই বিপরীত চিত্র ফুটে ওঠে। একটু বুঝিয়ে বলবেন? একদিকে আছে মিস্টার কিম, যে মানুষের দুর্বলতাকে পুঁজি করে, মহামারী আর দারিদ্র্যকে ব্যবহার করে নিজের সাম্রাজ্য করতে চায়, একটা ক্যাসিনো বানাতে চায়, যা মূলত মানুষকে আরও সর্বশান্ত করারই একটা ফাঁদ। আর অন্যদিকে অন্যদিকে আছেন মিস্টার চোই, যিনি তার বিপুল সম্পদ ব্যবহার করছেন মানুষের জীবন বাঁচাতে। বিনা সুদে চিকিৎসার ঋণ দেওয়ার এই মডেলটি আসলে প্রচলিত শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ। রাইট। গ্যানহু আর ইউজিন যখন চোয়ের বডিগার্ড হতে রাজি হয়, তখন তারা কিন্তু শুধু টাকার বিনিময়ে কাজ করছে না, তারা বুঝতে পারে যে তারা একটা মানবিক আদর্শের পাহারাদার হিসেবে নিযুক্ত হয়েছে। আর এই আদর্শ রক্ষা করতে গিয়েই তারা নিজেদের অজান্তে এক বৃহত্তর অপরাধ জগতের গভীরে প্রবেশ করে। হ্যাঁ, ওই তদন্তের বিষয়টা। গানহু, ইউজেন এবং হায়ানচো যখন জানতে পারে যে কিছু লোক গৃহহীনদের পরিচয়পত্র চুরি করে তাদের নামে ঋণ নিচ্ছে, তখন তারা চুপ করে বসে থাকে না। না, তারা এই প্রতারণা চক্রের তদন্ত শুরু করে। একদম। তারা গ্যাংয়ের সদস্যদের সাথে লড়াই করে এক বৃদ্ধ মানুষকে রক্ষা করে, কিন্তু মিস্টার চোই তাদের বারবার সতর্ক করেন গৃহহীনদের এই সমস্যায় না জড়াতে। কারণ একটা ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় যে মিস্টার চোই এবং মিস্টার কিমের মধ্যে অনেক পুরনো শত্রুতা ছিল। আচ্ছা, এই পরিচয়পত্র চুরির ব্যাপারটা আসলে কতটা গভীরে ছিল? গৃহহীনদের পরিচয়পত্র চুরি করাটা কোনো বিচ্ছিন্ন জালিয়াতি নয়। এটি মিস্টার কিমের ওই ক্যাসিনো সাম্রাজ্য গড়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। কিভাবে? সমাজে যারা একেবারে প্রান্তিক, যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তাদের পরিচয় চুরি করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় বা ভুয়া কোম্পানি তৈরি করে বিশাল অঙ্কের ঋণ তুলে নেওয়া হয়। ও গড! আর এই ঋণের টাকা কখনোই ফেরত দেওয়া হয় না, আর সেই টাকার দায় গিয়ে পড়ে ওই ঠিকানায়ন মানুষগুলোর ওপর। কি ভয়ঙ্কর একটা চক্র! মিস্টার চোই জানতেন যে কিমের এই জগৎটা কতটা অন্ধকার। তিনি চেয়েছিলেন এই তরুণদের সেই নোংরা জগৎ থেকে দূরে রাখতে, কিন্তু সত্য জানার স্পৃহা তাদের অনিবার্য এক সংঘাতের দিকে টেনে নিয়ে যায়। আর এখানেই বিষয়টা সত্যিই চমকপ্রদ হয়ে ওঠে। এই সংঘাতটা খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। হ্যাঁ, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিস্টার কিম তার ক্যাসিনো ব্যবসার জন্য চেয়ারম্যান হং নামের এক প্রভাবশালী ব্যক্তিকে হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে মিস্টার চোইয়ের পক্ষে কাজ করা দুই দুর্ধর্ষ মার্শাল আর্টিস্ট হাং ইয়ং এবং লি ডু ইয়ং ময়দানে নামে। তারা তো রীতিমতো কিংবদন্তি ছিল। হ্যাঁ, একটা ভয়ঙ্কর হামলার সময় গানহু আর ইউজেন নগদ টাকা এবং সোনা উদ্ধার করতে সক্ষম হয়। এমনকি হামলাকারীদের একজন প্রভাবশালী নেতা জাংডু মিস্টার চোইয়ের কাছে আত্মসমর্পণও করে। মনে হচ্ছিল যেন তারা অবশ্যই জিতে যাচ্ছে। রাইট, কিন্তু ঠিক তখনই পাশার দান সম্পূর্ণ উল্টে যায়। গল্পের এই পর্যায়টি চরম মাত্রায় ট্র্যাজিক আর মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লি ডু ইয়ং এর মৃত্যুর বিষয়টা। হ্যাঁ, লি ডু ইয়ং নির্মমভাবে খুন হয়। হায়ানজুর শত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয় না। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে যখন স্বয়ং মিস্টার চোয়ের বাড়িতে ভয়াবহ হামলা হয়। ওই দৃশ্যটা পড়ার সময় আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। এই হামলায় ইউজিন মারাত্মকভাবে আহত হয়। মিস্টার কিম নিজে মিস্টার চোইকে হত্যা করে এবং পুরো বাড়িটা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। এই ঘটনাটা কেবল একটা শারীরিক পরাজয় নয়, তাই না? একদম না, এটি চরিত্রগুলোর জন্য একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে। চোয়ের মৃত্যুর পর গানহু আর ইউজিনের মানসিক অবস্থার যে পরিবর্তন ঘটে সেটা খেয়াল করা দরকার। মানে এখন আর তাদের লড়াইটা শুধু মায়ের ঋণ শোধ করার জন্য বা কোনো চুক্তিপত্রের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই। না, বিষয়টা এখন টিকে থাকা আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়।
সব হারিয়ে হাসপাতাল থেকে দীর্ঘ পুনর্বাসন শেষে তারা যখন ফিরে আসে তখন আমরা জানতে পারি মিস্টার চোই তার মৃত্যুর আগে তাদের সমস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে গেছেন। এবং কিমের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের একটা নৈতিক অনুমোদনও দিয়ে গেছেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্টটা আসে। মানে শুধু বক্সিং গ্লাভস আর পেশি শক্তি দিয়ে তো মিস্টার কিমের মতো একটা সুবিশাল মাফিয়া সাম্রাজ্য গুড়িয়ে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তারা এই বিষয়টা বুঝতে পেরেছিল। তারা একটা নতুন অ্যাপার্টমেন্টে ওঠে এবং নিজেদের কৌশল পুরোপুরি বদলে ফেলে। তারা বুঝতে পারে কিমকে হারাতে হলে তার অবৈধ ব্যবসার শেকড় কাটতে হবে। আর এই কারণেই তারা জেমি ইয়ং নামের একজনকে অপহরণ করে তথ্য আদায়ের চেষ্টা করে। এই কৌশলগত পরিবর্তনটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। দুর্নীতিগ্রস্ত এবং শক্তিশালী কাঠামোর বিরুদ্ধে লড়তে গেলে আসলে কি প্রয়োজন? শুধু গায়ের জোর যথেষ্ট নয়, তাই তো? একদমই না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় অনেক গভীরে থাকে। সেখানে লড়াই করতে হয় বুদ্ধিমত্তা, নিখুঁত তথ্য এবং প্রযুক্তি দিয়ে। গানুহু এবং ইউজিন, যারা কিনা মূলতভাবে বক্সার, তারা বুঝতে পারে যে তাদের রিংয়ের বাইরে এই লড়াইয়ে মগজ আর জোট গঠনই হচ্ছে আসল হাতিয়ার। তাহলে এইসবের মানে কি দাঁড়ায়? মানে তারা কিভাবে এটা প্রয়োগ করলো? এখানেই প্রযুক্তির ব্যবহারটা আসে। হ্যাঁ, মগজ আর প্রযুক্তির যে অসাধারণ ব্যবহার আমরা এখানে দেখতে পাই সেটা পুরো গেমটাই বদলে দেয়। চেয়ারম্যান হং এবং তার কাজিনের সাহায্য নিয়ে তারা লড়াইটাকে প্রযুক্তির মাঠে নিয়ে যায়। পুলিশের সাহায্যে কিমের মোবাইল ফোন হ্যাক করা হয়। রাইট, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিমের লোকদের গতিবিধি ট্র্যাক করা হয়। এমনকি কিউআর কোডের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা হয়। এই কিউআর কোডগুলো হয়তো কিমের গোপন ক্যাসিনোয় প্রবেশের বা অবৈধ লেনদেনের কোনো ডিজিটাল ট্রেল ছিল, যা তারা ডিকোড করতে সক্ষম হয়। বক্সাররা কিউআর কোড হ্যাক করছে, এটা ভাবাই তো অবিশ্বাস্য লাগে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তারা হানে যখন তারা কিমের গোপন হার্ড ডিস্কটা ধ্বংস করে দেয়। ওহ, ওই হার্ড ডিস্কটা। ওই হার্ড ডিস্কটা ছিল রূপক অর্থে মিস্টার কিমের সাম্রাজ্যের হৃৎপিণ্ড। একটা অপরাধী চক্র যখন সমাজে এত বড় আকার ধারণ করে তখন তারা শুধু গুন্ডাদের পেশি শক্তির উপর নির্ভর করে টিকে থাকে না। তাহলে তারা টিকে থাকে তথ্যের উপর। ওই হার্ড ডিস্কে হয়তো লুকিয়েছিল ব্ল্যাকমেল করার যাবতীয় ডেটা, পুলিশ, রাজনীতিবিদ বা প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির গোপন হিসাব। সোর্সেই তো উল্লেখ আছে যে পুলিশের ভেতরেও কিমের গুপ্তচর ছিল। একদম। এই ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে ডিজিটাল প্রমাণ নষ্ট করে দেওয়াটা সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। গানহুয়ার ইউজিন কিমকে শুধু শারীরিকভাবে আঘাত করেনি, তার ক্ষমতার মূল উৎস, তার নেটওয়ার্ক এবং ব্ল্যাকমেলের হাতিয়ার ধ্বংস করে দেয়। আর ক্ষমতার এই উৎস ধ্বংস হওয়ার পর মিস্টার কিমের পতনটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। হ্যাঁ, কিমের দলের লোকদের সাথে ভয়ঙ্কর লড়াই করে তারা মিস্টার ওকে উদ্ধার করে। ভেতরের গুপ্তচরদের সমস্ত বাধা অতিক্রম করে সংগৃহীত নিখুঁত প্রমাণগুলোর সামনে এনে তারা পুলিশকে বাধ্য করে ওই গ্যাংয়ের গুন্ডাদের গ্রেফতার করতে। এবং অবশেষে মিস্টার কিম নামক সেই ভয়ঙ্কর সুদখোর মাফিয়া আইনের জালে ধরা পড়ে। কিমের এই পতন আমাদের কি শেখায়? এটা একটা পরিষ্কার বার্তা দেয় যে সিস্টেম যতই দুর্নীতিগ্রস্ত হোক না কেন, সঠিক কৌশল এবং অদম্য মানসিকতা থাকলে কোনো অপরাধ সাম্রাজ্যই অজেয় নয়। গানহো আর ইউজিন মহামারীর সময়ে সেই অসহায় বক্সার থেকে পরিণত হয়েছিল এমন দুই স্ট্র্যাটেজিস্টে, যারা শুধু নিজেদের পরিবারকে নয়, পুরো একটা শোষিত শ্রেণীকে ঋণের দাসত্ব থেকে মুক্ত করেছে। এই দীর্ঘ এবং রক্তক্ষয়ী যাত্রার পর গল্পের উপসংহারটা এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। মিস্টার কিম গ্রেফতার হওয়ার পর তার জমানো ওই বিপুল পরিমাণ সোনার ইটগুলো উদ্ধার হয়। আর সেই সোনা দিয়ে একটা অসাধারণ উদ্যোগ নেওয়া হয়। হ্যাঁ, সেই অবৈধ সোনা ব্যবহার করে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়। এটা খুবই সুন্দর একটা সমাপ্তি। গানহো, ইউজিন এবং তাদের পরিবার আবার একত্রিত হয়। তারা সেই ভয়ঙ্কর ট্রমা আর বিভীষিকা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। এমনকি তারা পুনরায় তাদের পুরনো ভালোবাসা মানে বক্সিং শুরু করার ইচ্ছাও প্রকাশ করে। এই যে হাসপাতাল নির্মাণের বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন মনে হলো আপনার? একটু ভাবুন, যে সম্পদ এতদিন মানুষের জীবন ধ্বংস করার কাজে, তাদের ঘাম আর রক্ত শুষে নিয়ে ক্যাসিনো বানানোর স্বপ্নে ব্যবহৃত হচ্ছিল, আজ সেই একই সম্পদ মানুষের জীবন বাঁচানোর কাজে লাগছে। ওয়াও, সত্যি তো। মহামারীর কারণে যে অর্থনৈতিক ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত সারিয়ে তোলার জন্য এর চেয়ে ভালো কোনো প্রতীকী উপসংহার হতে পারে না। আজকের এই দীর্ঘ গভীর আলোচনা থেকে সত্যি অনেক কিছুই উঠে এলো।
শৃঙ্খলার সাথে বিশৃঙ্খলার লড়াই, আদর্শের সংঘাত এবং চূড়ান্ত পর্যায়ে গিয়ে বুদ্ধিমত্তা ও প্রযুক্তি দিয়ে অন্ধ পেশিশক্তিকে হারানোর গল্প। হ্যাঁ, যারা শুনছেন তাদের জন্য এটা একটা অসাধারণ জার্নির মতো। কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটি সম্পূর্ণ নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। একবার ভাবলে অবাক হতে হয়, কোনো দানবকে পরাজিত করার পর তার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে কেবল কি প্রতিশোধের আগুনই জ্বলে, নাকি সেখান থেকেই প্রকৃত নিরাময় বা হিলিংয়ের সূচনা করা সম্ভব? শক্তির ব্যবহার শেষ পর্যন্ত কার হাতে এবং কোন উদ্দেশ্যে হচ্ছে, এটাই কি সবচেয়ে বড় প্রশ্ন নয়? একদম ঠিক। এই চিন্তার রেশ টেনেই আজ আমরা এখানেই থামছি। আবার কথা হবে নতুন কোনো উৎস আর নতুন কোনো গভীর আলোচনা নিয়ে। সবাই ভালো থাকবেন।